হেই ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। এক্সপ্লেইনার শ্রাবণ চ্যানেলের আরো একটি নতুন ভিডিওর এক্সপ্লেনেশন সিরিজে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আপনাদের সাথে এক্সপ্লেইন করতে যাচ্ছি অসাধারণ একটি মালায়ালাম মুভি এনাকু এন্ডাই কিডাইয়াতু। তো চলুন ভিউয়ার্স, বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের মুভির এক্সপ্লেনেশন। মুভির শুরুতে আমরা একজন লোককে দেখতে পাই, যাকে দেখে মনে হচ্ছিল সে প্রচুর পরিমাণে ড্রিঙ্কস করে নেশার ঘরে রয়েছে। এছাড়াও তার শরীরের বিভিন্ন জায়গায় অনেক ক্ষত দেখা যাচ্ছিল, আর এরই মধ্যে সে জ্ঞান হারিয়ে সেখানে বিছানায় পড়ে যায়। এরপর সিন শিফট হয়ে আমাদের কয়েক ঘন্টা আগের কাহিনী দেখানো হয়, আর আমরা একটু আগে ওই জ্ঞান হারিয়ে পড়ে যাওয়া লোকটাকে দেখতে পাই, যার নাম হচ্ছে শেখর। শেখর ছিল একজন উবের ড্রাইভার, আর এখানে সে তার গাড়িতে বসে পরবর্তী প্যাসেঞ্জারের জন্য অপেক্ষা করছিল। এমন সময় তার কাছে একজন প্যাসেঞ্জারের কল আসে, আর শেখর তার দেওয়ার ঠিকানা মতো তাকে রিসিভ করার জন্য একটা বারের সামনে গিয়ে পৌঁছায়। তখন শেখরের দিকে উর্বাশী নামে একজন সুন্দরী মহিলা এগিয়ে আসে, যাকে দেখে শেখর একদমই অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে। এরপর উর্বাশী গাড়িতে উঠে পড়লে শেখর গাড়ি চালাতে শুরু করে, কিন্তু বেশ কিছু দূর যাওয়ার পর শেখর ফ্রন্ট গ্লাস অ্যাডজাস্ট করার ছলনায় উর্বাশীকে দেখতে থাকে, আর উর্বাশী এই বিষয়টা লক্ষ্য করে। তাই ও শেখরকে টিস করে বলে, হঠাৎ করে ফ্রন্ট গ্লাস অ্যাডজাস্ট করার কি দরকার পড়লো তোমার? তখন শেখর উর্বাশীকে বলে, ম্যাম, আমি হয়তো আপনার চোখে পানি রেখেছিলাম, তাই এটা শিওর হচ্ছিলাম যে আপনি কান্না করছেন নাকি। আসলে শেখরের সন্দেহ ঠিকই ছিল, উর্বাশী কোনো একটা বিষয়ে বিষণ্ণতায় ভুগছিল, যার কারণে ও শেখরের কথার কোনো জবাব না দিয়ে চুপচাপ বসে থাকে। এর বেশ কিছু সময় পর উর্বাশী ওর কাছে নিজের নাম জিজ্ঞেস করে, যার জবাবে ও বলে শেখর ম্যাডাম। তখন উর্বাশী হাসতে হাসতে ওকে বলে, আচ্ছা শেখর ম্যাডাম, তার মানে তোমার স্যার নাম হচ্ছে ম্যাডাম? তখন শেখর তাকে বলে, ম্যাম, আপনি তো আমাকে নিয়ে মজা নিচ্ছেন। আর এখান থেকে ওরা দুজনের সাথে কথা বলতে শুরু করে, আর এভাবে একে অপরের সাথে কথা বলতে বলতে ওরা উর্বাশীর বাড়ির সামনে এসে পৌঁছায়। তখন উর্বাশী শেখরকে তার সাথে ভিতরে যেতে বলে, যেটা শুনে শেখর একদমই অবাক হয়ে যায়। উর্বাশী ওকে বলে, তোমাকে দেখে খুবই টায়ার্ড মনে হচ্ছে, তাই ভিতরে গিয়ে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে তুমি আবারও বেরিয়ে পড়ো। যেটা শুনে শেখরের মনে লাড্ডু ফুটে ওঠে, যার কারণে ও আর একদমই দেরি না করে উর্বাশীর সাথে ভিতরে চলে যায়। তখন উর্বাশী ওকে বলে, হেজিটেট ফিল করার কিছুই নেই, বাড়ি একদমই ফাঁকা রয়েছে, আমার হাজবেন্ড আপাতত বাইরে আছে। এরপর উর্বাশী শেখরকে জিজ্ঞেস করে, তুমি কোন ড্রিঙ্কস করতে পছন্দ করো? যেটা শুনে শেখর ওকে বলে, আমি অন্য কারো বাড়িতে গেলে কখনো নিজের ড্রিঙ্কস সিলেক্ট করি না, আপনার যেটা পছন্দ সেটাই নিয়ে আসুন। এটা শুনে উর্বাশী ভোটকা নিয়ে আসে এবং তারা দুজনে পেগ মারতে শুরু করে। তখন উর্বাশী শেখরকে শেখায় কিভাবে ভোটকা খেতে হয়, যেটা হয়তো আমরা সকলেই জানি, কিন্তু উর্বাশী লবণ আর লেবু তার হাতে না নিয়ে তার ঠোঁটে লাগিয়ে দেয়, যেটা দেখে শেখরের বুঝতে বাকি থাকে না যে উর্বাশী ওকে কি করতে বলছে। তাই শেখর আর একদমই সময় নষ্ট না করে লবণ আর লেবু বাদ দিয়ে সোজা উর্বাশীকে কিস করতে শুরু করে, আর উর্বাশীও এই বিষয়টার মজা নিতে থাকে। এভাবে এনজয় করতে করতে শেখর ওখানেই ঘুমিয়ে পড়ে, আর ওর চোখ খুললে বুঝতে পারে যে ও একটু বেশি করে ফেলেছে। এরপর শেখর ওখান থেকে যাওয়ার জন্য বাথরুমে ফ্রেশ হতে নেয়, আর সেখান থেকে বের হয়ে ভুলবশত ও অন্য একটা রুমে চলে যায়, যেখানে গিয়ে ও একটা মৃত ব্যক্তির লাশ দেখতে পায়। এখানে এই লাশটিকে দেখে মনে হচ্ছিল যে কেউ তাকে হত্যা করে এখানে লুকিয়ে রেখেছে, আর শেখর এই লাশটিকে দেখে প্রচন্ড ভয় পেয়ে যায়। ও আর এক মুহূর্ত দেরি না করে সেখান থেকে পালানোর জন্য দরজার দিকে ছুটে যায়, কিন্তু ও কোনোভাবেই উর্বাশীর বাড়ির দরজা খুলতে পারছিল না, কারণ উর্বাশীর বাড়ির সবকিছুই তার ভয়েস কন্ট্রোলারের মাধ্যমেই চলতো। উর্বাশীর ভয়েস ছাড়া তার বাড়ির দরজা খোলার আর কোনো অপশনই ছিল না। এর মধ্যে উর্বাশী সেখানে চলে আসে, আর ও বুঝতে পারে শেখর এখান থেকে পালানোর চেষ্টা করছে, আর কেন ও এমনটা করতে যাচ্ছিল তা তো উর্বাশী খুব ভালোভাবেই জানে। যাই হোক, এখানে উর্বাশী শেখরকে বোঝানোর অনেক চেষ্টা করে যে সে এই খুনটি করেনি, কিন্তু শেখর তো ওই লাশটি দেখে একদমই ঘাবড়ে গিয়েছিল, যার কারণে ও উর্বাশীর কোনো কথাই শুনতে চাইছিল না। ও উর্বাশীর পায়ে পড়ে রিকোয়েস্ট করতে থাকে ওকে যেন এখান থেকে বের করে দেওয়া হয়। এর মধ্যে শেখরের মাথার সাথে উর্বাশীর গালে ধাক্কা লাগার কারণে উর্বাশী সেখানে জ্ঞান হারিয়ে পড়ে যায়, যেটা দেখে শেখর আরো বেশি ঘাবড়ে যায়। ও উর্বাশীকে ওঠানোর অনেক চেষ্টা করে, কিন্তু কোনো কিছুতে কোনো লাভ হচ্ছিল না, আর এমন পরিস্থিতিতে শেখর কি করবে এটাও কোনোভাবেই ভেবে উঠতে পারছিল না। এমন সময় সেখানে ডেভিড নামের একটা চোর এন্ট্রি নেয়, কিন্তু শট খাওয়ার মতো বিষয় ছিল এটা যে ডেভিড উর্বাশীর বাড়িতে ঢোকার পাসওয়ার্ড জানতো। ও একটা স্পাইডারম্যানের মাস্ক পরে রঙের মধ্যে ঘোরাফেরা করতে লাগে। তখন শেখর ওকে দেখে ভাবে ও হয়তো উর্বাশীর কোনো ফ্যামিলি মেম্বার, যার কারণে ও অন্য একটা রুমের মধ্যে গিয়ে লুকিয়ে পড়ে। এদিকে ডেভিড ঘরের মধ্যে ঢুকে টাকা পয়সা খুঁজতে লাগে, কিন্তু ও কোথাও কোনো কিছুই খুঁজে পাচ্ছিল না, যার কারণে ও গিয়ে উর্বাশীর জুয়েলারিগুলো খুলে নিয়ে সেখান থেকে চলে যেতে নেয়। কিন্তু এমন সময় বাড়ির দরজায় মাস্তান ভাই নামে অন্য একজন লোক চলে আসে, যে বর্তমানে এখানকার এমএলএ ছিল,
আর হতাশ হওয়ার মতো বিষয় এটা ছিল যে মাস্তান ভাইও উর্বাশীর বাড়িতে ঢোকার পাসওয়ার্ড জানতো। তখন ডেভিড মাস্তান ভাইকে দেখে অনেক ভয় পেয়ে যায়। ও ভাবতে লাগে মাস্তান ভাই হয়তো এই বাড়িরই মালিক, যার কারণে ভুলবশত সেই রুমের মধ্যে ঢুকে পড়ে যেখানে ওই মৃত ব্যক্তিটি পড়েছিল। আর সেখানে এই লাশটি দেখে ডেভিডের অবস্থাও ঠিক তেমনই হয়ে যায় যেমনটা একটু আগে শিখরে হয়েছিল। ডেভিড ভয়ে আর আতঙ্কে একদমই চুপসে যেতে লাগে। অন্যদিকে আমরা মাস্তান ভাইকে দেখতে পাই, সে উর্বাশীর জন্য কিছু টাকা নিয়ে এসেছিল, কিন্তু কেন এনেছিল এটা আমরা আরেকটু পরে জানতে পারবো। এখানে মাস্তান ভাই ভাবছিল উর্বাশী হয়তো ঘুমিয়ে রয়েছে, আর উর্বাশীকে এরকম ভাবে ঘুমোতে দেখে ভাবে যে কাজটা করতে আমি এখানে এসেছিলাম তা তো অনেক আগেই হয়ে গিয়েছে। তাই মাস্তান ভাই সেখানে পড়ে থাকা বিরিয়ানি আর ড্রিঙ্কস পান করতে শুরু করে। এরপর তার খাওয়া দাওয়া শেষ হয়ে গেলে সে ওখান থেকে চলে যেতে নেয়, কিন্তু অতিরিক্ত নেশায় থাকার কারণে সে কোনোভাবেই সঠিক পাসওয়ার্ড দিতে পারছিল না। আর বারবার ভুল পাসওয়ার্ড টাইপ করার কারণে ওই সিকিউরিটি সিস্টেম পুরোপুরিভাবে হ্যাং হয়ে 4 ঘন্টার জন্য বন্ধ হয়ে যায়, যার মানে হচ্ছে এই 4 ঘন্টা শেষ না হওয়া পর্যন্ত কেউ না এই ঘরের মধ্যে প্রবেশ করতে পারবে আর না কেউ এখান থেকে বের হতে পারবে। এদিকে মাস্তান ভাইয়েরও এখান থেকে যাওয়ার তেমন কোনো প্যারাই ছিল না। সে অতিরিক্ত নেশা থাকার কারণে সেখানে জ্ঞান হারিয়ে পড়ে যায়। তখন মাস্তান ভাইকে বেহুশ দেখে ডেভিড বাইরে আসে। ও এটা চেক করতে লাগে যে মাস্তান ভাইয়ের আসলে কি হয়েছে। এমন সময় ডেভিড লক্ষ্য করে এই ঘরের মধ্যে অন্য কেউ একজন লুকিয়ে রয়েছে, যার কারণে ও নিজের হাতে একটা চাকু তুলে নিয়ে বাথরুমের মধ্যে প্রবেশ করে, যেখানে আগে থেকেই শেখর লুকিয়েছিল। এখানে ডেভিড এবং শেখর দুজনকে শত্রু ভেবে লড়াই করার জন্য প্রস্তুতি নেয় এবং শেখর ডেভিডের কাছে তার পরিচয় জানতে চায়। তখন ডেভিড তাকে বলে, আমি একজন চোর, এখানে চুরি করার উদ্দেশ্যে এসেছিলাম। এটা শুনে শেখর তাকে বলে, আমি একজন ক্যাব ড্রাইভার, এই ম্যাডামকে ছাড়ার জন্যই এখানে এসেছিলাম। যাই হোক, এখানে তারা দুজন এভাবে কথোপকথনের মাধ্যমে তাদের মধ্যে থাকা কনফিউশন দূর করে ফেলে এবং তারা বুঝতে পারে যে তারা দুজনই এখানে ফেসে গেছে। আর তারা দুজন এই বিষয়টা নিয়ে কথা বলতে থাকে যে কিভাবে তারা এখান থেকে বের হবে। এরই মধ্যে মাস্তান ভাইয়ের জ্ঞান ফিরে আসে, আর তার এটা মনে হয় যে ওরা দুজন হয়তো এখানে কোনো খারাপ মতলব নিয়ে এসেছে, যার কারণে সে কোনো কথাবার্তা না বলে ওদের দুজনের উপর হামলা করে দেয়। সে একাই ওদের দুজনকে ধরে মারধর করতে লাগে। ওরা কেউই তার সামনে টিকতে পারছিল না। আর এভাবে বেশ কিছু সময় ধরে লড়াই করার পর ওরা সবাই একদমই ক্লান্ত হয়ে পড়ে। ওরা বসে বসে এটা ভাবতে লাগে যে আসলে তারা কেন লড়াই করছে। এরপর মাস্তান ভাই ডেভিডের কাছে জিজ্ঞেস করে, তোর চেহারা দেখে তো এই পরিবারের কোনো সদস্যই মনে হচ্ছে না, তুই এখানে কি করতে এসেছিস? তখন ডেভিড তাকে মিথ্যা কথা বলে যে রাস্তার ওপাশে আমার কফির দোকান রয়েছে আর আমি এখানে ম্যাডামকে কফি দিতে এসেছিলাম। এরপর সে শেখরের কাছেও ওই সেম প্রশ্ন করে। তখন শেখর তাকে বলে, আমি একজন ক্যাব ড্রাইভার, ম্যাডামকে ছাড়ার জন্যই এখানে এসেছিলাম। তখন মাস্তান ভাই আবারও রেগে গিয়ে শেখরকে বলে, ঘরের মধ্যে কিরকম ছাড়তে এসেছিলে? ক্যাব ড্রাইভারেরা আবার কবে থেকে প্যাসেঞ্জারকে ঘরের মধ্যে নামাতে শুরু করলো? যেটা শুনে শেখর কিছুটা ভয় পেয়ে যায় এবং সে মাস্তান ভাইকে সব সত্যিটা বলতে লাগে যে কিভাবে উর্বাশী তাকে এখানে নিয়ে এসেছে এবং তার সাথে উর্বাশী কি করেছে আর কিভাবে সে এখানে আটকা পড়েছে। যেটা শুনে তারা দুজনেই একদমই শকড হয়ে যায়, কারণ এর আগে তাদের সাথেও সেম এরকম কাহিনী ঘটেছে। কিন্তু এর চাইতে বড় শক তখনই লাগে যখন মাস্তান ভাই তাদেরকে বলে উর্বাশী তো অনেক আগেই মারা গিয়েছে। আসলে মাস্তান ভাই যখন প্রথম এসেছিল তখন সে ভেবেছিল উর্বাশী হয়তো ঘুমিয়ে রয়েছে, কিন্তু সে যখন ওর পাশে এসে ভালোভাবে ওঠানোর চেষ্টা করে তখন সে বুঝতে পারে যে উর্বাশী মারা গিয়েছে। এটা শুনে শেখর ভাবতে লাগে যে উর্বাশী হয়তো ওর কারণেই মারা গিয়েছে। তখন মাস্তান ভাই এবং ডেভিড ওকে বলে যে এখানে তোমার কোনো দোষ নেই, এটা শুধুমাত্র একটা অ্যাক্সিডেন্ট ছিল। এরপর তারা তিনজন মিলে ডিসকাস করতে থাকে যে এখন তারা কি করবে এবং আস্তে আস্তে তাদের তিনজনের মধ্যে একটা বন্ধুসুলভ সম্পর্ক হয়ে যায়। তখন মাস্তান ভাই তাদেরকে বলে সে এখানে কেন এসেছিল। আসলে হয়েছিল এটা যে কয়েক মাস আগে প্রবাসী মাস্তান ভাইয়ের সাথে দেখা করেছিল কিছু টাকা নেওয়ার জন্য, কারণ তার হাজবেন্ডের কোম্পানির অনেক বড় একটা লস হয়ে গিয়েছিল আর তাদের কাছে কোম্পানি থেকে নেওয়া লোন পরিশোধ করার মতো টাকাও ছিল না, যার কারণে সে মাস্তানের কাছে কিছু টাকা নিতে এসেছিল আর আজ মাস্তান ভাই সেই টাকাগুলো দেওয়ার জন্যই এখানে এসেছিল। এরপর তারা তিনজন ড্রিঙ্কস পান করতে শুরু করে এবং এক এক করে তারা ঘরের সব বোতলগুলো শেষ করে ফেলে, যার কারণে তারা প্রচন্ড নেশায় সেখানে জ্ঞান হারিয়ে পড়ে যায়। আর এভাবেই বেশ কিছু সময় যাওয়ার পর সেখানের জ্ঞান ফিরে আসে আর ও এমন কিছু দেখতে পায় যেটা দেখার জন্য ও একদমই প্রস্তুত ছিল না, কারণ ওর সামনে সেই লোকটাই গান হাতে দাঁড়িয়েছিল যাকে একটু আগে ওরা পাশের রুমে মরে পড়ে থাকতে দেখেছে। আসলে এই লোকটি তখন মারা যায়নি, ও জ্ঞান হারিয়ে সেখানে পড়েছিল আর এর নাম হচ্ছে দেবরাজ। ও হচ্ছে উর্বাশীর হাজবেন্ড। এখানে দেবরাজ মাস্তান ভাইকে গান পয়েন্টে নিয়ে নেয়। এদিকে শেখরও ডেভিডকে জাগিয়ে তোলে আর ডেভিড যখন দেবরাজকে দেখতে পায় তখন সেও পুরো শকড হয়ে যায়। ভাবতে লাগে
এই মৃত ব্যক্তিটি কিভাবে জীবিত হয়ে উঠল। এরপর ওরা একটা ট্রিক্স খাটিয়ে মাস্তান ভাইকে একটু ঘুরে যেতে বলে, আর মাস্তান ভাই ঘুরে যেতেই ওরা দুজন মিলে দেবরাজের উপর হামলা করে দেয় এবং ওর হাত থেকে গান ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। আর তখনই ধস্তাধস্তির কারণে ট্রিগারে চাপ লেগে যায়, ওই গুলি গিয়ে ডেভিডের গায়ে লাগে। তখন সেখানে এটা দেখে ডেভিডকে সামলানোর চেষ্টা করতে লাগে, কিন্তু গুলি লাগার কারণে কিছু সময়ের মধ্যেই ডেভিড সেখানে মারা যায়। এর সাথে সাথে দেবরাজও ক্লান্ত হয়ে সেখানে পড়ে যায়, আর ও বুঝতে পারে যে সে এই দুজনকে আর মারতে পারবে না, যার কারণে সে ছলনা করে মাস্তানকে তার কাছে ডেকে আনে। আর যখনই মাস্তান তার কাছে আসে তখন সে একটা চাকু নিয়ে মাস্তানের গলায় ঢুকিয়ে দেয়, আর কিছু সময় পর মাস্তানও সেখানে মারা যায়। এরপর দেবরাজ শেখরকেও গান পয়েন্টে নিয়ে নেয় এবং ভাবতে লাগে একজন ক্যাব ড্রাইভারের ঘরের মধ্যে প্রবেশ করার কি মতলব থাকতে পারে। আর এটা ভাবতে ভাবতেই সিন হয়ে যায় কাট এবং ব্যাকগ্রাউন্ডে একটা গুলি চলার সাউন্ড শোনা যায়। পরের সিনে আমাদের 6 দিন পরের কাহিনী দেখানো হয়, যেখানে দেখা যায় শেখর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছে, আর তার জ্ঞান ফিরতেই একদমই সময় নষ্ট না করে তাকে একটা সিক্রেট জায়গায় নিয়ে আসা হয়। আর সেখানে একজন পুলিশ অফিসার একদমই রাগ ভাব নিয়ে শেখরের কাছে ওই দিন রাতে ঘটে যাওয়া সমস্ত কাহিনী জিজ্ঞেস করে, কারণ সেদিন রাতে ওই ঘর থেকে শুধুমাত্র সে একাই জীবিত ফিরে এসেছিল। তখন শেখর এক এক করে ওই রাতে ঘটে যাওয়া সমস্ত ঘটনা তাদেরকে বলতে শুরু করে, যেগুলো শুনে সকল অফিসারেরা বাইরে চলে আসে আর সবাই মিলে ডিসকাস করতে লাগে যে শেখর তাদেরকে সত্যি বলছে নাকি মিথ্যা বলছে। এরপর সবাই মিলে এটা শিওর হয় যে শেখর যে কথাগুলো তাদেরকে বলেছে সেগুলোর সবকিছুই ওখানকার সিনগুলোর সাথে ম্যাচ হয়ে যাচ্ছে, যার মাধ্যমে এটাই প্রুফ হয় যে শেখর তাদের সব সত্যিই বলছে। এরপর সকল অফিসারেরা সেখান থেকে চলে যায়, আর শেখরকেও কাউকে কোনো কিছু না বলতে বলে সেখান থেকে পাঠিয়ে দেওয়া হয়। আর এর সাথে সাথে আমাদের একটু আগের কাহিনী দেখানো হয়, যেখানে ওই পুলিশ অফিসার শেখরকে আরো কিছু গোপন কথা বলেছিল। আর সেই বিষয়টা হচ্ছে আসলে ওই দিন দেবরাজের সাথে উর্বশীর ঝামেলা হয়েছিল, কারণ দেবরাজের এটা মনে হচ্ছিল যে উর্বশীর হয়তো মাস্তান ভাইয়ের সাথে কোনো সম্পর্ক রয়েছে। আর দেবরাজ ওই সময় মৃত মনে হচ্ছিল, কারণ ওই ঝামেলার সময় উর্বশী রেগে গিয়ে দেবরাজকে একটা বিয়ারের বোতল দিয়ে আঘাত করেছিল, যার কারণে ও সেখানে বেহুশ হয়ে যায়। কিন্তু উর্বশী মনে করে দেবরাজ হয়তো মারা গিয়েছে, যার কারণে ও নিজেও বেশ কিছু ঘুমের ওষুধ খেয়ে নেয়। আর এরপরই ও বাইরে যায় এবং শেখরের সাথে ফিরে আসে। আর কিছু সময় পর ঘুমের ওষুধের অতিরিক্ত ডোজের কারণে ও সেখানেই মারা যায়। এরপর আমরা শেখরকে আবারও উর্বশীর বাড়িতে দেখতে পাই, যেখানে ব্যাংক কর্তৃপক্ষ দেবরাজের বাড়ির মাল জিনিসগুলো বিক্রি করছিল। তাই শেখর এই বাড়ি কেনার মতো একটা ভাবসাব নিয়ে সেখানে এসে উপস্থিত হয়, যার কারণে সেলসম্যান শেখরকে ঘুরিয়ে ঘুরিয়ে পুরো বাড়িটা দেখাতে লাগে। তখন শেখর এই সেলসম্যানকে বলে, তুমি কি 5 মিনিটের মধ্যে 1 লাখ টাকা কামাতে চাও নাকি? যেটা শুনে ওই সেলসম্যান একদমই অবাক হয়ে যায়। তখন শেখর তাকে বলে, যদি তুমি এই টাকা পেতে চাও তাহলে চুপচাপ এখানে দাঁড়িয়ে থাকো। এরপর শেখর একটা রুমের মধ্যে যায় এবং সেখান থেকে টাকা ভর্তি মাস্তান ভাইয়ের সেই ব্যাগটা বাইরে নিয়ে আসে। আর এখানে আমরা এটা জানতে পারি যে শেখর পুলিশ অফিসারদেরকে ওই দিন রাতের যে ঘটনাগুলো বলেছিল তাছাড়াও ও আর কি করেছিল। আসলে সেদিন রাতে দেবরাজ গুলি চালিয়েছিল ঠিকই, কিন্তু সে আহত থাকার কারণে নিজে পড়ে যায়, আর অতিরিক্ত ব্লিডিং এর কারণে ও সেখানেই মারা যায়। এরপর শেখর বসে বসে অনেক বুদ্ধি খাটিয়ে প্ল্যান করে পুলিশ অফিসাররা আসার আগেই মাস্তান ভাইয়ের টাকাগুলো লুকিয়ে রাখে, কারণ ওই টাকাগুলোর খোঁজ নেওয়ার মতো এখন আর কেউই বেঁচে ছিল না। আর এখন সে ওই টাকাগুলো নিয়ে বাইরে চলে আসে এবং সেলসম্যানকে সেখান থেকে একটা বান্ডেল দিয়ে নিজের গন্তব্য বেরিয়ে পড়ে। আর এখানে এই অসাধারণ মুভিটির সমাপ্ত ঘটে। তো ভিউয়ার্স, আজকের গল্পটা আপনাদের কাছে কেমন লাগলো আপনারা অবশ্যই এটা কমেন্টের মাধ্যমে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে আমাদের সাথেই থাকবেন এই চ্যানেলের নতুন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো ভিউয়ার্স, আজকের মতো এতটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।